তো আজকে ভিডিওটা দীপালিকে নিয়ে করি। দীপালিকে নিয়ে অনেক দিন ধরে ভিডিও করিনি। যখন ভিডিওগুলো দেখছি তখন রাত হয়ে যাচ্ছে, তারপরে ভাবলাম যে না, কয়েকটা ভিডিও করি। আর অবশ্য করে দীপালির ভাইকে নিয়েও অবশ্য করি, ভাইদের ভিডিও নিয়ে অবশ্য করে কিছু কথা বলবো। তো যাই হোক, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও, দীপালির ভিডিও। দীপালির ওই সোনা ঘরে আনলাম টাইটেলটা দেখে আমি ভিতর থেকে ভেবেছিলাম যে সত্যি সত্যি সেই সোনাগুলো বোধহয় ও কোনোভাবে ছাড়িয়ে আনতে পেরেছে। তো সেই কিউরিয়াসিটিতে ভিডিওতে দেখলাম না, সেখানে ও টাইটেলটা দিয়েছে। এবং সত্যি কথাই, ধানকে আমরা তো সোনাই বলতে পারি, তাই না? এখন পোস্তকেও সোনা বলে, পোস্ত কেনা মানে সোনা কেনা এরকম বলে। তো ধান ঘরে আসলে যারা চাষি তারা অবশ্য করেই তাকে সোনার সঙ্গে তুলনা করবে, সেই দিক থেকে খুব সুন্দর টাইটেলটা দিয়েছে। তো এবারে বলি, দীপালির যে মাসিমা আর কি, উনি কল্পনার বাড়িতে গেছেন এবং ভালো করেছেন। দাঁতে ব্যথা হচ্ছে, আঙুলে ব্যথা হচ্ছে, সেই সব বিভিন্ন কারণে ছোটো মেয়ের বাড়িতে যাচ্ছে। ছোটো মেয়ের বাড়িতে একটু মনে হয় কাজের চাপটা একটু কম পড়বে, একটু রেস্ট পাবে। না, এখানে কাজ করে বলে একজন আমার কমেন্ট বক্সে দিয়েছে, ওই দেখুন, ছেলের বাড়িতে তো কাজ করলে ওনাকে চাকর বলা হতো, তো মেয়ের বাড়িতেও সেই চাকরামিই করছে। মাই গড, কি বলবো আর এদেরকে। হ্যাঁ, তো ছেলের বাড়িতে মা নিজে কখনো বলেনি চাকরামো করছে, কিছু ভিউয়ার্স বলেছিল। এবং হ্যাঁ, মা চলে আসার পরে যখন কাজের লোক খোঁজা হচ্ছিল, তখন ভিডিওতে আমিও বলেছিলাম যে মা থাকতে কেন কাজের লোক রাখা হয়নি, মা চলে গেলে। দেখো, অনেক অনেক হাজব্যান্ডদের বউ মারা যায়, তার বউ যতটা কাজ মোটামুটি করে, সে ঘরে হোক বাইরে হোক, তারপর কোনো একটা কারণে যদি আমার এই একদম জানলার গায়ে আমার বন্ধু ছিল লকডাউনে, কীভাবে জলজান্ত মানুষ, মানে দুটো ছোট ছোট বাচ্চা, ছোটোটা তখন, বড়োটা তখন 10-এ পড়তো, ছোটোটা তখন 8-এ পড়তো। লকডাউনের সময় আরও যেন আমাদের ক্লোজ হয়েছিল, সবাই তখন ঘরে আটকা, এই জানলা থেকে কথা, কীভাবে উনি চলে গেলেন, মানে মাল্টি অর্গান ফেলিওর হয়ে, ভাবাই যায় না। তো সেই জন্য ধরো তোমরা মারা গেল, হ্যাঁ, তার ওয়াইফ, তাহলে সে তো নিশ্চয়ই একটা রান্নার লোক, কাজের লোক রাখবে। তার মানে তার বউ তো নিশ্চয়ই রান্নার লোক, কাজের লোক ছিল না, এটা তো না। কিন্তু বউয়ের অবর্তমানে সে একটা রান্নার লোক হোক বা কাজের লোক হোক, যেমন এরা রেখেছে, আমি সেই হিসেবে বলছি, যেহেতু ভদ্রলোকের পক্ষেও সম্ভব না, তো সেই লোকটা সে রেখে দিয়েছে, তাই না? তো সেই জায়গা থেকে তানিশকে বলা হয়েছিল অন্যভাবে, যে তোমার মার তো বয়স হয়েছে, হ্যাঁ, যেমন আমরা কাজ করতেই পারি, কিন্তু একটু বয়স হয়ে গেলে একটু রেস্ট তার দরকার হয়। সেই জায়গা থেকে বলা হয়েছিল যে তোমার ছোটো ছোটো দুটো বাচ্চা, তারপরে মা কাজ করছে, তো মা থাকাকালীন কাজের লোক নিয়ে নিলা, অথচ মা চলে যাওয়ার সাথে সাথেই কাজের লোক খুঁজছিলে, তোমার বউ একা পারছে না, সেই কারণে বলা হয়েছিল। তো সেই কমেন্টটা আমি ট্রাভেল করতে করতে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, হাত দিয়ে এরকম স্ক্রিনশট নিয়ে রেখেছি স্ক্রিনে দিয়ে। কিন্তু আমি যখন খুঁজেছি তখন মানে ঘেটে গেছে, আমি দেখছি স্ক্রিনশটটা ওইভাবে আমি নিতে পারিনি, যেহেতু ট্রাভেল হচ্ছিলো, ফোনটা নড়ছিল আমার, সেভাবে আমি নিতে পারিনি। তো পরে যখন খুঁজলাম ভিডিও করার জন্য, দেখছি সেটা নেই। এখন জানি না ইউটিউব হাইড করেছে না সে নিজে হাইড করেছে, মনে হয় না সে নিজে হাইড করবে, কোনো কারণে হয়তো আমি পাচ্ছি না। পেলে তোমাদের অবশ্য করে থাম্বনেলে দিয়ে দেবো। ভিডিওটা যখন করতে বসেছি তার আগে পাইনি, সে আমাকে এই কথা লিখেছিল যে বলেছিলেন তো তানিশের মাকে কাজের লোক, মেয়ের বাড়িতেও কাজের লোক হয়েই আছে, মেয়ের বাড়িতে কাজের লোক হয়ে নেই, মেয়েও কাজ করছে, মেয়ের শরীর ভীষণই খারাপ। মারা আসলে, আমার মাও যখন আসতো, যখন আমার মা আমার সদ্য বিয়ের আগে পরে যখন মা এরকম আসতো, মা একটু চা করে দাও না, ও কতদিন মার হাতের চা। মা তারপরে যা যা রান্না করতে ভালোবাসতো, মা ঠেলে সে তারা রান্না করতে যেত, তাহলে কি সে মা কাজের লোক হয়? মা বাচ্চাগুলোকে একটু দেখাশোনা যদি করতো ছেলেকে, তখন কি মা কাজের লোক হয়ে যায়? না তো। মেয়ের বাড়িতে মেয়ে সত্যি খুব অসুস্থ, মা সেখানে রিল্যাক্স করতে গেছে, মেয়েও সেখানে মাকে একটু মেন্টাল পিস দেওয়ার জন্য নিয়ে গেছে ওই বাড়িতে। তো সেখানে মা কি, ওর মা তো একেবারে খুব বয়স্ক নয়, কালে হাত দিয়ে তো বসে থাকবে না, একটু রান্না যদি হেল্প করেও। আর বয়স হয়ে গেলে একেবারে শুয়ে বসে থাকা যায়? আর দীপালি কি তার মাকে শুয়ে বসে রাখার মতো অবস্থা, নাকি ওর কোনো রান্নার লোক, কাজের লোক? দেখো, মেয়েগুলো কিন্তু সমান তালে কাজ করে, দেখেছি মেয়েগুলো সমান তালে কাজ করে, বড় মেয়ে বলো, মেজো মেয়ে বলো, ছোটো মেয়ে বলো, তখন ধান আনবে বা ঘরের জামা কাপড় তোলা বলো, রুটি বানানো বলো, মেয়েগুলো কিন্তু যথেষ্ট কাজ করে, মেয়েগুলো কিন্তু সবসময় শুয়ে বসে থাকে না। অনেক বাড়িতে দেখেছি মেয়েদের এরকম শুয়ে বসিয়ে রাখে। আমি আমার মেয়ের কথা বলছি, আমার মেয়ে এমনি কুড়ে, মানে আরাম করতে খুব ভালোবাসে, কিন্তু যথেষ্ট কাজ ওকে আমি করাই এবং মানে পারে। আমি বলি যে এরপরে যদি কখনো 12-এর পর হোস্টেলে বাইরে পড়তে যাস, তখন তো নিজেরটা নিজেই করতে হবে, বা আজন্ম তো করতে হবে, বসে থাকবি কেন সবসময়? পড়াশুনোর বাইরে যেটুকু নিজেরটা নিজে বল, বা ভ্যারাইটিস রকমের টিফিন বানানো বল, হবেই। যখন তখন একাই বাড়িতে থাকে, সবসময় বেশিরভাগ সময় স্কুল পড়ার মাধ্যমে যখন বাড়িতে এসে দেখে কেউ নেই, নিজেরটা নিজে করে খেতেই হবে, যেরকম পরিস্থিতি।
তো দীপালির মেয়েরাও যথেষ্ট কর্মঠ, তারপরেও দীপালিকে একটু বেশি খাটতে হয়। আর মা এসেছে, মা কাজ করবে, আর মা কল্পনার বাড়িতে গেছে, এটা আমার খুব ভালো লাগছে। বলছি না, আমি ওদের কিছু জিনিস খুব রিলেট করতে পারি। মা মেয়েদের কাছে যতটা, সেটাই হয়। যাদের শুধু ছেলে আছে সেটা আলাদা কথা, কিন্তু ছেলে আর মেয়ে থাকলে না, যে কোনো মারা একটু একটু হলেও একটু মেয়েদের উপর একটু টানটা, এটা এটা জগতের নিয়ম, এটা কেউ মানে না করতে পারবে না। মেয়েদের কাছে রিল্যাক্সেশনটা অনেক বেশি পায়। হ্যাঁ, মিতুর কতটা দোষ আছে, তানিশের কতটা দোষ আছে, এটা না হয় পরেই রাখলাম, কিন্তু মেয়েদের কাছে যতটা মারা বেশি করে বলতে পারে, তাই না, যে আমার জন্য এটা অর্ডার দিতে পারে, ছেলেদের কাছে বেশিরভাগ মায়েরা একটু দোলমোনা হয়। যদি মেয়েরা না থাকতো, বোনরা না থাকতো, তাহলে আলাদা কথা, তাহলে হয়তো সবটাই গিয়ে বলতো ওকে। তা কল্পনারও একটু গেলে পরে ভালো, কল্পনা বাচ্চাটাকে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, এবং দিনের শেষে বাড়িতে এসে যদি মাকে দেখে পরম নিশ্চিন্তে লাগে। আমাকে দিয়ে খুব রিলেট করছি। আমারও যখন শাশুড়ি মা চলে ঠলে গেছিলো, আমি একা একাই মোটামুটি থাকতাম, তো বাড়িতে আসলে পরে মাকে দেখতাম, এবং তারপরে শুয়ে শুয়ে মার সাথে অনেক রাত অবধি গল্প করা। মা বা অত বেশি থাকতো না, মাকেও জোর করে রাখতাম, কারণ আমি বেশি বাপের বাড়িতে একদমই যেতে পারতাম না। আমার শ্বশুর বাড়িটা এমনই না, মানে ওদের এই রেস্ট্রিকশনটা ওদের খুব ছিল, মানে এটা আবদার বলো বা রেস্ট্রিকশন বলো, সবসময় তো এদের বাড়িতে আমার দিদাগমন, আমার 10 দিন যে খোলা টোলাগুলো কিচ্ছু করতে দেয়নি এরা, মানে থাকতে দেয়নি, মানে গেছি চলে এসেছি, এখানে ঘোরা, এখানে নেমন্তন্ন, এখানে হই হই, সবই এখানে, তোমার বাড়ির লোকেদের নিয়ে আসো, এখানে হই হই, এরকম। তো আমি বাপের বাড়িতে বিয়ের পর একদম যেতাম না সেভাবে। এই মানে দীর্ঘদিন এই বাবার একটু মানে লকডাউনের পর থেকে আমি একটু তাও ঘন ঘন গেছি, তার আগে আমাকে কেউ দেখতোই না বাপের বাড়ি পাড়া থেকে। তো আমি যেহেতু যেতাম না, যেহেতু মাকে তো আসতে হবে, মাকে তো নাতিটাকে দেখতে হবে, মাথার উপর থেকে যখন শাশুড়ি চলে গেছে, তাই না। তো মা আসতো, প্রায় দিনই মা চলে আসতো, এবং জোর করে আমার ছেলে, আমার বর বিশেষ করে টেনে টেনে, আমার ননদও ধরে ধরে মাকে রেখে দিত, ধরে ধরে, জোর বেশি 2 দিন 3 দিন থাকলেই মার অস্থির অস্থির লাগতো, মা বাপ্পা মানে বাড়ি পালানোর জন্য, মানে একা যখন যেতে পারতো। তারপরে তো আমরা না দিয়ে আসলে যাবে কী করে, হ্যাঁ, জামাই যদি না দিয়ে আসে যাবে কী করে, তখন তো মানে বাধ্য থাকতে। তো মা মেয়ের বাড়িতে আসে যেরকম ভালো, সেরকম কল্পনাকে দেখি আমি, ওর মা যদি ওর কাছে থাকে সত্যি মানে অনেক পরম শান্তি লাগে। একা একা থাকে তো, দিনের শেষে মার কাছে থাকা, আর মারও শরীরটা ভালো না, মাকে নিয়ে ও যতটা টেক কেয়ার করতে পারবে, দীপালির পক্ষে তো সম্ভব না। পয়সা বলো বা দৌড়ঝাঁপও বলো, দীপালির নিজেরই এই অবস্থা। তার মধ্যেও এই মেয়ের ব্যাপারে দেখলাম একটু বাইরে ফাইরে গিয়ে ওই পঞ্চায়েত প্রধানের কাছ থেকে আনলো কি কিসের ভাতা বোধহয় পাবে ঠাবে মেয়েরা, তো সেই জন্য বোধহয় পঞ্চায়েতের কিছু সই দরকার ছিল। ভালোই করেছো, মাঝে মাঝে একটু বেরোনোও ভালো, জানো তো, একদম ওই 4 দেওয়ালের মধ্যে ওই অসুস্থ, ওই রান্না, ওই ক্ষেত, ওই খাবার থেকে একটু মাঝে মাঝে এই যে বাইরের হাওয়াটা, এই যে টোটো করে গেলে একটু মাইন্ডটা ফ্রেশ লাগে না? আমার তো তাই মনে হয়। আমার তো রোজ বেরোতে বেরোতে আমি, আমার দিদিরা সব, আমাদের যেন মানে ঘরের মধ্যে আটকে রাখলে আমাদের দম বন্ধ হয়ে যাবে, মানে একদম দম বন্ধ হবে রোজ রোজ বেরোনো মানে, মানে রোজ রোজ ঘরের মধ্যে আটকা থাকতে। রোববারও মনে হয় বড়, তাই রোববার হলেই যদিও থাকে, চলো বেরো বেরো বেরো, আমার মনে হয় রোববারটা একটু ধীরে সুস্থে করি, চলো একটু কিছু ঘুরে আসি, কিছু না হোক একটু লেকের পাড়ে গিয়ে হাওয়া খেয়ে আসি, তাও ভালো, চলো। তো এইটা হচ্ছে কি কথা, একটু বেরোলে মানসিক শান্তিটা লাগে। এটাতে খুব একটা পরিশ্রম তো নেই, টোটো ধরলো আর গেল, খুব ভালো কথা। একটু শেখাও ভালো, সব থেকে বড় কথা একটু দায়িত্বটা একটু নিয়ে একটু শেখাটাও ভালো। 5টা অন্য লোকের সাথে কথা হয়, বিভিন্ন রকম আলোচনা হয়, এই সব জায়গায় গেলে এর থেকে অনেক কিছু নলেজ আসে। ভালো বেরিয়েছো, খুব ভালো কথা। তো এবারে কথা বলি যে ওই যে ধানের মেশিনটা কিনেছো, খুব সুন্দর মেশিন। আমি ওরকম মেশিন নিজের চোখে দেখিনি। আমি ঘাস কাটার মেশিন কলকাতায় অনেক দেখেছি, বাগানে ঠাকানে দেখি, যে এরকম মেয়েদের স্কুলের পাশেও দেখি আমি এরকম ঘাস কাটা মেশিন দিয়ে ঘাস কাটছি। এত ইচ্ছে করে না, মনে হয় কি নিজের হাতে নিয়ে জিনিসটা করি। অনেক জায়গায় হোটেলে বেড়াতে গিয়ে দেখেছি, হোটেলের এই গাছগুলোকে এরকম ছাট করে। ধান কাটার এরকম জিনিস মানে সচরাচর দেখিনি। ধান ক্ষেত দেখেছি, গেছিও অনেক বেড়াতে টেড়াতে আত্মীয় স্বজনদের বাড়িতে, কৃষ্ণনগরের ভেতরে ধান খেতে ওই 16 মেশিনে চানও করেছি অনেক আগে, বিয়ের আগে। কিন্তু দেখতে এত ভালো লাগে ওদের ওই দীপালির ব্লগিংয়ে এডিটিংগুলো, মর্নিংয়ের যে শুরুটা করে, খুব সুন্দর মিউজিক, আর খুব সুন্দর। চালিয়ে যাও দীপালি, একটু ধৈর্য ধরে একটু কষ্ট করো, এখান থেকে আরও বেশি সাকসেস আসবে, আরও ভালো তুমি রোজগার করবে। এখন তো এবারে হচ্ছে কন্ট্রোভার্সি যদি দিয়ে চ্যানেলে মানে ভিউজ বেশি আসে, তাহলে ব্লগারদের দোষ কোথায়? দেখো, সেই যে কন্ট্রোভার্সি করেছিল তখন 30-এর উপরে ভিউজ হয়েছিল, এখন সেই ভিউজটা মোটামুটি 9-10, কখনো 12-15। তো সেটা তো সমস্যার সমাধান নয়। তুমি যদি নিজের এত সুন্দর ক্রিয়েটিভিটি দেখাও, নিজের কাজগুলোকে দেখাও, তাহলে অবশ্য করে জীবনে তুমি সাকসেস পাবে। এবারে বলি, তুমি ওই ধানের মেশিনটা দেখালে, এই যে সুন্দর সুন্দর মানে জিনিসগুলো তুমি যে ক্যাপচার করছো, খুব সুন্দর। মাঝে মাঝে তুমি কাজ করলে তোমার মেয়েদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য, দেখো এটা তো তোমাদের
ফ্যামিলি রোজগার, যেমন ফ্যামিলি বিজনেস, তোমাদের এটা কিন্তু ফ্যামিলির একটা সেরকম একটা পার্ট যে সবাই মিলে তোমরা এটাকে চালাও। মেয়েরা পড়াশুনো করছে, সব ভালো, সবই বুঝলাম, কিন্তু টাকাটাও ঘরে আসাটা দরকার। ওদেরকে একটু সুযোগ সুবিধা নিয়ে যখন যেরকম বলবে যে এরকম এরকম ক্যামেরা ধরে দিতে, অবশ্য করেই ধরবে। একটু দায়িত্বগুলো দিয়ে রাখলে কি হয়, ওদের মধ্যে সেই দায়িত্ববোধটা চলে আসবে। ছোটো মেয়ে দুটো তো একটু বেশি ছোট, বড় মেয়ের একটু বোধ আছে, যদিও ওরা সবই, ছোটো মেয়ে তোমার মর্নিংটা, ইন্ট্রোটা এবং ক্যামেরা ধরাটা ও বেশ স্মার্ট, পারে বেশ ভালো। তো এবারে ওই ধান কাটার মেশিনটা দেখালে এবং তোমার সমস্ত কিছুর পরে তুমি যে অন্ধকারে ওইভাবে যে তুমি আসছিলে, কি অন্ধকার হয়ে গেছিলো জানি না, ওটা তোমার কি দরকার ছিল। ওই যে কাদার মধ্যে তুমি, আমি তো ভাবছিলাম যে এরপর কি ভিডিওটা শেষ হবে, এরপর কি মানে ভিডিওটা শেষ হবে, দেখলাম না, ওই অন্ধকারের মধ্যে মানে কালো ঘুঘুটে সেই মালগাড়ি দেখা যাচ্ছে, মালগাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে, অন্ধকার, সেখানে তুমি একা একা ওই ক্ষেতের মধ্যে খালি পায়ে, ভাবতে পারো এই শরীর নিয়ে, এই শরীর নিয়ে তুমি ওষুধ খাচ্ছ, তোমার মাথা ঘুরছে, শরীর খারাপ লাগছে বলছো, কাদা মুখে, কাদা গায়ে, কাদা মাটি, কাদা নিশ্চয়ই, এগুলো তো করলে তো কাদা লাগবে। আমার ভীষণ ভালো লাগে কাদা মাটি কাটতে, বিশ্বাস করো। আমাকে ওখানে ছেড়ে দিলেন, আমি এত সুন্দর মানে মানে করতে থাকবো না, কিন্তু ওই একটু খালি পায়ে একটু জোকফোকের ভয় একটু হলেও লাগে, জোকের ভয়, সাপের ভয়। তা তুমি গেছিলে, যাচ্ছিলে না, পাগুলো কচকচ করে দিচ্ছিলে না, আমার নিজের ভয় করছিল। একটা মেয়েকে সঙ্গে নিয়ে যেতে পারতে, যে ক্যামেরাটাও ধরতো দূর থেকে, প্লাস টর্চ ফর্চগুলো ধরতো, মোবাইলে লাইটটা একটু ধরতো, তাতে একটু সুবিধে হতো। কি ভুল বলছি দীপালি? তুমি একা একা ওইখানে ওই কাজগুলো করলে, আল দিলে অন্যের জমিতে, ভুল করে অন্যের জমিতে আল দিয়ে দিয়েছ, তারপর তুমি নিজের জমিতে বুঝে শুনে আল দিচ্ছিলে, এবং এত ক্যাজুয়াল তোমার ভিডিও, কোনো দিখানদারি, কোনো নাটকীয়তা আমি দেখি তো, মানে কোনো নাটকীয়তা নেই, যে কোনো কথা এত ক্যাজুয়াল, এত সুন্দরভাবে তুমি ব্যক্ত করতে পারো। মানে তোমার মতো চ্যানেলটা সত্যি, তোমার চ্যানেলটা সত্যি খুব ভাইরাল হওয়ার দরকার। মানে সুন্দর অনেক শিক্ষণীয় জিনিস আছে। এই যে মেশিনটা দেখালে, এই যে ধান রোপণ, আল দেওয়া, এই সমস্তগুলো দেখাচ্ছ, সত্যি খুব সুন্দর। আশেপাশে অনেকে তো অনেক রকম ট্যালেন্ট দেখিয়ে ভাইরাল হয়ে গেছে, তো তোমারও ভাগ্যে থাকলে, যদি একনিষ্ঠভাবে থাকো, তাহলে তুমিও একদিন সত্যি সত্যি আরও বড় হবে, এটুকু অবশ্য করেই কামনা করি, আশীর্বাদ করি। তো মেয়েদেরকে একটু বলো, একটু তোমার সাথে এই রাত্রিবেলা যেন যায়, ওইটুকু গেলে আমি মনে হয় না আমার পড়াশুনো তোমার খুব একটা কিছু ক্ষতি হবে। কারণ ধান ভাঙার সময় তোমার বরকে দেখছিলাম, আর মেয়েদেরকেও দেখছিলাম, যখন ধান বেরোচ্ছিলো, গোছাচ্ছিল, ওই সময়টা কী করছিল জানি না তোমার বর, তোমার সঙ্গে এখন সম্পর্কটাও কীরকম, তুমি ওকে কিছু বলো না না কি জানি না, আমার কীরকম লাগে, অস্বস্তি লাগছিলো যখন ধান ভাঙার সময় কাজ করছিল, যে দুদিন আগেই একে কত কিছু আইটিতে সবাই মিলে বলা হয়েছে, তার জন্য অবশ্য তুমি বলেছো বলেই সবাই অবশ্য বলেছে, তা সেই লোক সে, তার সঙ্গে যখন থাকতে হবে, ফার্দার এই ধরনের হয়তো জিনিস যতই কষ্ট হোক বলো না, তাতে উনি হয়তো আরও খেপচুরিয়াস হয়ে যাবে। তো সন্ধেবেলা উনি কোথায় ছিলেন, কী করছিলেন, সেটা আমি জানি না, কিন্তু তোমার মেয়েদেরকে একটুখানি সাথে নিয়ে যাবে ওই সমস্ত কাজ করার সময়। শরীর তো ভালো না, বাই চান্স যদি তুমি মাথা ঘুরে পড়েও তো যেতে পারো, পড়ে থাকলে কেউ টের পাবে এখান থেকে যে তুমি মাথা ঘুরে পড়ে গেছো, কখন গ্যাস অম্বল অ্যাসিডিটি হয়। আর যখনই বাইরে যাবে, এই যে টোটোতে গেছো বলছিলে যে এসে প্রচণ্ড খিদে পেয়েছে, সবসময় তো একটু শুকনো মুড়ি, শশা, এগুলো একটুখানি রাখবে, এগুলো খেলে কোনো ক্ষতি নেই। শশা খেলে আমার মনে হয় না আলসারে কোনো ক্ষতি হয়। কিছু ফল ফলাদি, নিজের কথা ভাবতে হবে, পেট খালি রাখা চলবে না, তাহলেই তো আবার অ্যাসিডিটি শুরু হয়ে যাবে, তাই না? আর বাড়িতে যেটা খাচ্ছ সেটা যে ভালো লাগে তোমার, তুমি খাচ্ছ, বিভিন্ন রকমের ডাল খেও, আর ঝিঙে পোস্ত, আলু পোস্ত, যদিও পোস্তর প্রচুর দাম, একটু অল্প করে দেবে, তিল বাটা দেবে, পোস্তর জায়গায় নাকি অনেকে তিল দেয়, যদিও তিলটা আমার একটু তিতকুটে লাগে, তবুও একটু দিও, তিতো খাওয়া তো ভালো, উচ্ছে ভাতে ঠাতে এগুলো খেও, এগুলো খেলে তোমার শরীরও ভালো থাকবে, আর একটু দায়িত্বগুলো সবাইকে দিও, ভালো লাগবে। এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই তুমি দেবে আমার মনে হয়, যদি কমেন্ট বক্সে কমেন্ট বা আমার ভিডিও দেখে থাকো, যে জানি না তোমার কমেন্ট বক্সে এরকম কমেন্ট কেউ করবে কি না, করেছে কি না, কিন্তু আমি বলছি যে তুমি মেয়েগুলোকে একটু রাত্রিবেলা অন্ধকার এরকমভাবে একা একা যেও না, তুমি তো সুস্থ নও, সেই যে জোশ আমি করব, একা করব, সেই জোশটা থেকে বেরিয়ে এসে একটু সবাইকে দায়িত্ব দিও। যে মেয়ে ফ্রি থাকবে, তিনটে মেয়ে, সবাই তো এঙ্গেজ থাকে না, যে ফ্রি থাকবে তাকেই একটু নিয়ে যেও। যাই হোক, এটা হলো কথা। এবারে আসি মিতুর কথা। মিতুর এই বাচ্চার দুধ খাওয়া, বাচ্চার ফিডিং করে, সেই জন্য শরীরে সত্যি কিছু নেই। সত্যি এই মিতুকে কিন্তু দেখতে যথেষ্ট সুন্দরী ছিল, যথেষ্ট স্বাস্থ্যবান, যথেষ্ট রিলস ফিলসগুলো দেখলে হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেছে, তার কারণ অবশ্য করে দুটো বাচ্চা পরপর হওয়া, এবং দুটো বাচ্চা, ছেলে বাচ্চা অসম্ভব দুষ্টু, মানে মারাত্মক টিমেন্ডাস, দুজনেই বোধহয় রেস্টলেস, হাইপার অ্যাক্টিভ, যে মানে মনে হয় না সেভাবে টানা ঘুমায় বা কিছু। অনেক বাচ্চা আছে না, খায় দেয়, ঘুমিয়ে থাকে, মারা রেস্ট পায়। আমার দুটো বাচ্চাই, যদিও আমি রেস্ট নেইনি কারণ আমার নিজেরই ঘুম কম, আমার দুটো বাচ্চাই খুব ঘুমাতো,
খুব, কিন্তু দুষ্টুমি করতো ছেলেটা, হাতে পায়ে যখনই মানে চঞ্চল ছিল কী দৌড় করাতো, যার কাছে রাখতাম সেই বলতো। আর তুলনামূলকভাবে মেয়ে ছিল একদম জল, জাগলেও টের পাওয়া যেত না, ইয়েও তো টের পেত, খাওয়ারও কোনো জ্বালা ছিল না। তো ওর বাচ্চাগুলো এখনও ওই যে বেস্ট ফিট করে। তো সত্যি কথা, বাচ্চাগুলো তো অনেক, বড়োটা তো অনেকটাই বয়স হয়ে গেছে, তাই না? তারপরেও ও বেস্ট ফিডিংটা করানো এখন মনে হয় বন্ধ করা উচিত। ডাক্তাররা বলে 8 মাস টানা খাওয়াতে হয়। আমার বাচ্চারা খেয়েছে, হ্যাঁ, ছোটোটা একটু কম খেয়েছে, কারণ বড়োটার জন্য দৌড়দৌড়ি করতে হয়েছিল, ছোটোটা খেয়েছে, মাঝে মধ্যে তোলা দেওয়া হয়েছিল। আর তোমাকে তাই বলছি, তোমার বাচ্চা যথেষ্ট বড় হয়েছে, 8 মাস খাওয়াটা এনাফ, জোর বেশি 1 বছর, তারপরে বেশি দিলে না ওদের দাঁতগুলো উঁচু হয়ে যায় আর দাঁতেরও প্রবলেম থাকে। তো সুতরাং বড় বাচ্চাটাকে আস্তে আস্তে তোমাকে ছাড়াতে হবে, তারপর ছোটো বাচ্চাটা আস্তে আস্তে একটু বড় হলে তাকেও ছাড়িয়ে দেবে, তারপর তোমার আর আদার্স এই যে সুন্দর মাছ ধরা ভিডিও, এইগুলো খুবই ভালো লাগছে, খুবই ভালো লেগেছে এই কুচো মাছ ধরা। যদিও আমি কুচো মাছ একদম খেতে ভালোবাসি না, কিন্তু গ্রামের ওই টাটকা আমাদের কোলাঘাটের বাড়ি থেকে যখন মাছগুলো ধরতো, ওই মাসি রান্না করে, মানে শাকের থেকে কুচো চিংড়ি আর ওই মাছ বেশি, ওইগুলো খেতে যে কী ভালো লাগতো। কিন্তু আমরা বাড়িতে যদি কলকাতা এখান থেকে কিনে আনে কুচো মাছ আনি, আমার সেই টেস্টটা আমার ভালো লাগে না, মানে একটু কাটা লাগে আর ভালোও লাগে না, কাটাগুলোতেও লাগে, গ্রামের বাড়িটা ভালো লাগে একটু খেতে। গ্রামে গেলে মনটা একটু গ্রাম্য হয়ে যায়, তো তখন ওই মাটির উনুনের রান্না ফান্না এগুলো খেতে বেশ ভালো লাগে। তো দেখলাম জালে প্রচুর পরিমাণে মাছ। এর আগে তানিশ বলেছিল জালে নাকি সাপও আসে, সাপ উঠলে ও আর বার করতে পারে না, তখন ওর বাবাকে দেয়, মানে একটু ভয় পায় সাপকে আর কি। তো এত ডাসাপুষা ছেলে একদম ঘুষি পাকিয়ে থামনেল দিতে পারে, আর দেখো সে সাপকে ভয় পায়। আমার বর সাপের লেজ ধরে, এরকম জলের মধ্যে যদি সাপ দৌড়োয়, আমি চিৎকার মেরে উঠেছি কতবার, এরকম সাপের লেজ ধরে তুলে ও দেখাতে থাকে সবাইকে, মানে এতটা মানে ডেসপারেট। তো ও তো গ্রামে মানুষ হয়নি, কিন্তু ওর ভয়টা এ সমস্ত নেই, আমার সাপটা একটু ভয় করে। তো তানিশের কমেন্ট বক্সে দেখলাম একজন লিখেছে, খুব খারাপ কমেন্ট লিখেছে, সেটা হলো তোমার মিতুকে বলেছে, মিতুর চেহারাটা নিয়ে, যে জন্য ভিডিওটা করা, যে তুই এরকম বলে তোর শাশুড়ি ননদকে জ্বালাতন করিস বলে তোর চেহারাটা এরকম, জানি না সে কোনো বাচ্চার মা কিনা, তবে দুটো বাচ্চা, এই বাচ্চা দুটোকে সামলে, প্লাস ওর মানসিক অশান্তি, ওর এটাও সত্যি কথা, ওর মানসিক সবসময় ওর অশান্তি থাকে, ও মোটেও ভালো নেই, বরকে নিয়ে তো নেই, অত ডাকা বুকো তেজিয়াল হলে মনে হয় না আমার ভালো আছে, নিজের বাপের বাড়ি নিয়েও সে শান্তিতে নেই, ননদদের নিয়েও শান্তিতে নেই, সব কিছু মিলিয়ে কিন্তু ওর চেহারাটা এরকম হয়ে গেছে। কিন্তু দুটো বাচ্চার ধকল, একটু যখন দুটো বাচ্চার ধকল থেকে একটু ও বেরিয়ে আসবে, মানে দুধ খাওয়াগুলো ছাড়বে, একটু বাচ্চাগুলো নর্মাল হবে, সেটা হতে হতে এখন ওর 5-6 বছর, প্রায় মোটামুটি 2-3 বছর তো লাগবে। তো ওর ভিডিওতে এই ধরনের কমেন্ট মানে অত্যাধিক গাত্রদাহ থেকে কোনো মানুষ হয়তো লিখেছে। এটুকুই বলা যে এই ধরনের কমেন্ট কাউকে করবেন না, একটা মেয়ে হয়ে এরকমভাবে মেয়েদেরকে এভাবে কমেন্ট করা উচিত নয়, ঠিক আছে? এইটুকুই বলার ভিডিওতে। আর কি বলবো, কল্পনার কাছে ওর মা গেছে, ভিডিওগুলো দেখবো অবশ্য করেই। তো কল্পনা তো অনেকেরই চক্ষুশূল, তার একটাই কারণ, কল্পনা বুদ্ধিমতী, কল্পনা সুন্দরী, কল্পনা শিক্ষিত, একটা কালচারাল। আমার নিজস্ব না, আমার ওই হাহাহিহি পাবলিক না আমি একদম পছন্দ করি না, আমি কোনোদিনই পছন্দ করতাম না, কারণ আমি যেখানে মানুষ হয়েছি, আমার এতগুলো আমরা বোন, আমরা ভীষণ রেস্ট্রিকশানে মানুষ হয়েছি, তো একটা জন্মর একটা ব্যাপার থাকে, তো মানে তার প্যাদাইসটা কীরকম, তা আমরা সেই খুব রেস্ট্রিকশানে মানুষ হয়েছি। আমাদের বাড়িতে বিয়ে ঠিয়ে লাগলে না, বরযাত্রী কন্যাযাত্রী আসার পরে আমাদের কোনোদিন রাত ফাত জাগতে দিত না, আমাদের জেঠিমারা চোখ পাকাতো, প্রত্যেকটা দিদি আমাদের, মানে বলতে নেই, প্রত্যেকটা দিদি আমাদের দেখতে সুন্দরী, চোখ ঠোক পাকিয়ে একদম যাও, একদম রাত ফাতার জাগাজাগির দরকার নেই, মানে কোনো বিয়েতে আমি বিয়ের আগে রাত জীবনে জাগতে দেয়নি, আমি স্বাধীন হয়েছি বিয়ের পরে। তো খুব রেস্ট্রিকশানে বড় হয়েছি, যেহেতু হো করবো, এই সাহসটা কোনোদিন লোক সমাজে আসেনি, আর এখনও এই বয়সে এসে তো আসেই না। সুতরাং কল্পনা এই যে রিজার্ভ থাকে, এই যে এড়িয়ে যায়, এই ব্যাপারটা আমাকে মানে খুব ভালো লাগে, কল্পনার এই ব্যাপারটা খুব ভালো লাগে, যে কল্পনা যে রিজার্ভ, যা হয়ে যাক, ঝড় বৃষ্টি, যে যা খুশি বলুক। অ্যাকচুয়ালি কল্পনা ওয়াইটিতে ভিডিও দিলেই কিছু মানুষের গাত্রদাহ হচ্ছে, কল্পনা ভিডিও না দিয়ে চলে গেলে বোধহয় তারা খুব শান্তি পাবে, তার নিজের যা তো আছে, তার জায়ের কিছু চেনা লোক, কিছু ভালোবাসার লোক আছে, আমার মনে হয় কল্পনা ওয়াইটিতে আছে, ভিডিও দিলেই তাদের গাত্রদাহ। মানে কল্পনাকে ওয়াইটি থেকে তাড়াতে পারলে কিছু মানুষের যে কত শান্তি হবে, আর ওর একটু ভালো থাকাটা, ওর একটু চুপচাপ থাকাটা, এটা যে কারুর কাছে এতটাই গাত্রদাহ, আমি না মানে বুঝতে পারি না। শোনো, আমিও একটা কথা তোমাদের আগে বলে দিলাম, যত কল্পনাকে ঠুকবে, যত কল্পনার পেছনে লাগবে, তত কল্পনার হয়ে ভিডিও করব, দেখি কে কত বেশি পিছনে লাগতে পারে, কি করতে পারে। বলছি না, আমার ওই ধরনের রিজার্ভ, ওই ধরনের শিক্ষিত রুচিশীল মানুষদের সঙ্গে চলাফেরা করা, মেলামেশা করা আমি খুব বেশি পছন্দ করি। ওই হাউ করে আদাখলা পানামো করা, কিছু জিনিস নিয়ে আদাখলাগিরি করা,
এই কিনেছি, ওই দেখিয়েছি, ওই দেখাবো, এই ছেলে মানুষই করা, এই বয়সে তো মানে সাজেই না। আর অল্প বয়সে আমি কোনোদিন করিও না, আমার ভালো লাগে না। আর তেমন হয়েছে আমার শ্বশুরবাড়ি আর আমার বর, মানে একদম মানে রিজার্ভ, একটু মার্জিত টাইপের মানুষজন, একদম আমি বেশি একটু পছন্দ করি। তা বলে কি ইয়ার্কি ফাজলামও মারি না, বন্ধু মহলে যখন পড়ি তখন চরম হাহাহি ইয়ার্কি মারি, কিন্তু সবসময় কি সেটা মানায়? সবসময় তো সেটা মানায় না। তাই কল্পনার পার্সোনালিটি অসম্ভব সুন্দর, আর দীপালির ভিডিও করা এবং ন্যাচারাল ভিডিও, এই দুটো ভীষণ সুন্দর। আর যে যাই বলো তাই বলো, তবে একটু আগে একটা নোটিফিকেশান পেলাম, এটা নিয়ে অবশ্য করে আমি ভিডিও করব। ততক্ষণ এই ভিডিওটা দেখো, তোমাদের কেমন লাগছে আশা করি তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। টাটা।